আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে আমি হাসিব স্যার আছি তোমাদের সাথে। আমরা আজকে মডিফায়ারের টপিক নিয়ে হাজির হয়েছি। মডিফায়ারের টোটাল ক্লাস তোমরা পাচ্ছ 10টি। আশা করছি এই 10টা ক্লাসের মাধ্যমে আর কখনই মডিফায়ার নিয়ে তোমাদের হোঁচট খেতে হবে না ইনশাল্লাহ। আর যারা এখনও আমাদের ফ্রি কোর্সে ভর্তি হওনি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি SMS করার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো আর কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ইংরেজি গ্রামারের উপর, ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কোর্সটা সম্পূর্ণ ফ্রি। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মডিফায়ারের ক্লাসে চলে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। সো তোমাদের মডিফায়ারের 10টার মতো ক্লাস হবে। 4টা ক্লাস অলরেডি হয়ে গেছে। 4টা ক্লাসে মডিফায়ারের সকল রুলস পড়ানো শেষ, এর বেশি রুলস আর নাই। সো যারা কিনা একদম নতুন যুক্ত হচ্ছে অবশ্যই রেকর্ডের ক্লাসগুলা করে ফেলতে হবে। আর বলাই বাহুল্য, যারা কিনা 4টা ক্লাস করে আসো নাই, ঠিক আছে, তাদের কিন্তু আজকের ক্লাসগুলো পড়তে কষ্ট হবে। কারণ আজকে তো আমরা রুলস পড়বো না, আমরা রুলস অলরেডি পড়ে আসছি। সেই রুলস এর আদলে আজকে আমরা স্টেজ 2-তে আসি। স্টেজ 2-তে সেই রুলস এর আদলে আজকে আমরা কি করবো, পোলাপান এক্সারসাইজ করব। ঠিক আছে, এক্সারসাইজ আমরা 5টা ক্লাসের মতো করব বা 6টা ক্লাসের মতো করব। এরপরে আমরা সরাসরি একটা এক্সাম নিয়ে মডিফায়ারটা যদি আর কারো সমস্যা না থাকে ক্লোজ করে দিব। এটাই হচ্ছে মেথড সিস্টেম। সো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে, তো বলার কিছু থাকে, বা কথা যদি কোনো সময় না শোনা যায়, বাফারিং প্রবলেম, টেকনিক্যাল ইস্যু থাকে, সবাই ইন কল মেসেজে লিখবা, কেউ আনমিউট করবা না কাইন্ডলি, কেমন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, মোটামুটি অনেকেই যুক্ত আছো, তো আমরা ক্লাস শুরু করে দিব। দেখো, আবারও বলতেছি, যারা মডিফায়ার রুলস না পড়েই চলে আসছো, ক্লাসটা দেখো, কতটুকু বুঝো দেখো। তবে হাইলি রেকমেন্ডেড অবশ্যই প্রিভিয়াস 4টা ক্লাস সবার করতে হবে, আদারওয়াইজ ইউ পিপল উইল ফেস ট্রাবল, সমস্যায় পতিত হবা। ওকে, ফাইন। আমরা মডিফায়ারের কম বেশি প্রায় 80% বোর্ডই কভার করব। 2023 সাল, ইভেন 24 সাল, যে রিসেন্ট এক পরীক্ষা শেষ হয় নাই, 24 সালের পরীক্ষা কিন্তু এখনো রানিং চলতেছে, বাট ইংরেজি তো শেষ হয়ে গেছে। সো 23 সাল, 24 সাল রিসেন্ট কোশ্চেন সহ আগেকার মোটামুটি 80% বা 70% বোর্ড আমরা কভার করব। সো আজকে আমরা প্রথম দিন হিসেবে রাজশাহী বোর্ড 17 পড়বো, দিনাজপুর বোর্ড 17 পড়বো, এবং ওই সাইড থেকে একটা বরিশাল বোর্ড 17 পড়বো। মানে 17 সালের বোর্ডগুলো আজকে আমরা দেখবো। ফর স্টার্টিং ক্লাস, প্রথম ক্লাস হিসেবে আমরা এই কাজগুলা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আশা করি স্ক্রিনে তোমরা কোশ্চেনটা ভালো করেই দেখতে পাইতেছো। আশা করি এই কোশ্চেন দিয়ে আমরা শুরু করবো। রাজশাহী বোর্ড 17, কারো যদি বই থাকে, সবারই বই থাকার কথা, ফার্স্ট ইয়ারদের না হলেও সেকেন্ড ইয়ারদের থাকার কথা, তোমরা বই ম্যানেজ করে বই খুলে বের করতে পারো। রাজশাহী বোর্ড 17, চলো সবাই খাতা কলম রেডি করো, কেমন? উত্তরগুলো আমরা খাতায় লিখবো, এক্সট্রা কোনো নিয়ম থাকলে সেই নিয়মগুলো আমরা খাতায় নোট করে ফেলবো, কারণ আমাদের পরীক্ষাগুলা বা আমি যে গ্রুপে HW গুলা দেই সেগুলা করতে তোমাদের সুবিধা হবে ইনশাল্লাহ। ওকে, বিসমিল্লাহ। দেখো, আয়েশা বেগম একজন মহিলা। আচ্ছা, আয়েশা বেগম হ্যাজ মানে আছে, 3 sons and 2 daughters, মানে 3টা পুত্র আর 2টা কন্যা আছে। ভালো, ছেলে সংখ্যা বেশি। 3টা ছেলে এবং 2টা মেয়ে। গ্রামের মানুষরা তো এটাই পছন্দ করে, ছেলে বেশি হলে তাদের কাজের সব বেশি হবে। তো 3 sons and 2 daughters. হার হাজবেন্ড, এবার স্বামীর কথা আসছে। হার হাজবেন্ড was a dash farmer who used on other people's land. Who used dash on other people's land. আচ্ছা, আমরা 2টা লাইন পড়ে ফেলছি। 2টা লাইনের মধ্যে আমাদের 2টা শূন্যস্থান চলে আসছে। এবার আমরা এগুলো সলভ করার চেষ্টা করি। আয়েশা বেগমের 3 পুত্র আছে, 2 কন্যা আছে, তার যে স্বামী। আমরা একটু মিউট করে রাখবো সবাই, কেউ মিউট অপশনটা মিউটে রাখবো, আনমিউট কেউ করবো না, অলরেডি তোমাদের কথার জন্য ডিস্টার্ব হইতেছে। সবাইকে মিউট করে দিয়েছি, কেমন? কেউ কাইন্ডলি আনমিউট হবা না, এতে করে অনেক বিশৃঙ্খলা হয়। কোশ্চেন থাকলে ইনকল মেসেজে লিখবা, ঠিক আছে?
আয়েশা বেগম হ্যাজ 3 sons and 2 daughters, তিনটা পুত্র দুইটা কন্যা আছে। হার হাজবেন্ড ওয়াজ এ ফার্মার। এইখানে দেখো এ নাম্বারে কি বলছে, প্রি মডিফাই দা নাউন। তোমাদের 1 নাম্বার ক্লাস পুরাটাই কিন্তু নাউন নিয়ে ছিল। বারবার আমি বলছি যে যদি নাউনকে মডিফাই করতে বলে একদম মাথায় গেঁথে নাও, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। বারবার আমি এই প্রথম ক্লাসে চিল্লাইছি, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কিভাবে পাবো? নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পাবো। প্রথম ক্লাসে চিল্লা অনেকবার এই কথাটা বলছি। এখন ফসল ঘরে তোলার পালা। দেখো, হার হাজবেন্ড ওয়াজ এ ড্যাশ ফার্মার। আমি জিজ্ঞেস করব তার স্বামী, এখানে নাউনকে মডিফাই করতে বলছে। পুলাপান নাউনটা কই পাবো? হয় গ্যাপের আগে নাউন পাবা, নতুবা গ্যাপের পরে নাউন পাবা। গ্যাপের আগে লেখা আছে ওয়াজে, এগুলো একটাও নাউন না। গ্যাপের পরে লেখা আছে ফার্মার, দ্যাট মিনস ফার্মার এখানে নাউন। তাহলে আমি ফার্মারকে জিজ্ঞেস করব তার স্বামী তো ফার্মার, কেমন ফার্মার? সবাই জিজ্ঞেস করো কেমন ফার্মার। উত্তর অবশ্যই বাংলাতে একটা উত্তর নিবা, ইংরেজিতে না। বাংলাতে উত্তর নিবা কেমন ফার্মার। ধরো দরিদ্র ফার্মার হইতে পারে, আর কি হইতে পারে? দুর্বল বা অনেস্ট হইতে, সৎ ফার্মার হইতে পারে। সো দরিদ্রের ইংরেজি কি? পোর। সতের ইংরেজি কি? অনেস্ট। এই দুইটার যে কোনো একটা তুমি লিখলেই হবে। অথবা কেমন দিয়ে প্রশ্ন করলে তুমি যদি এই দুইটার বাইরে অন্য কিছু বানাইতে পারো সেগুলোও হবে, কোনো সমস্যা নাই। খালি তোমার প্যাসেজের সাথে মিলতে হবে। তো আমি এখানে উত্তর লিখলাম এ নাম্বারে পোর। তোমরা সবাই খাতায় লিখে ফেলো, ঠিক আছে? হার হাজবেন্ড ওয়াজ এ পোর ফার্মার। কেমন ফার্মার? পোর ফার্মার। হো যে কিনা ইউজড। ইউজড এখানে ইউজ বলতে ব্যবহার বোঝায়, কিন্তু এখানে ইউজ লেখা, এটা মানে অতীতে কোনো কাজ করতো এরকম একটা লাইন বুঝাবে। কিভাবে বুঝলাম? দেখো, ইউজড ড্যাশ অন আদার পিপলস ল্যান্ড, এই লাইনটা পরে বুঝলাম। তার স্বামী হচ্ছে গরিব ফার্মার, যে কিনা ইউজড মানে করতো ড্যাশ অন আদার পিপল ল্যান্ড। আদার মানে অন্য, পিপল মানে মানুষ, ল্যান্ড মানে জমি। অন্যের জমিতে কি করতো বলা পান? অবশ্যই কাজ করতো। কাজ ইংরেজি কি? ওয়ার্ক। কি করতো? কাজ করতো। এখন দেখবো ব্র্যাকেটে কি বলছে, মডিফাই দা ভার্ব ইউজিং ইনফিনিটিভ। দ্বিতীয় অথবা তৃতীয় ক্লাসে চিল্লায় বলছি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। ওয়ার্ক তো তুমি লিখেই ফেলছো, এখন ওয়ার্কের আগে টু বসাইলেই তোমার ইনফিনিটিভ শেষ। এটাই অ্যান্সার, টু ওয়ার্ক। 2 নাম্বার ক্লাসে খুবই ভালো করে ইনফিনিটিভটা আমি পড়াইছি, সেখান থেকে বি নাম্বার হুবাহু কমন পড়ে গেছে। তাহলে আমরা সবাই খাতায় সুন্দর করে লিখবা, আমরা বি নাম্বার লিখবো টু ওয়ার্ক। আমি 5টা করে তারপরে ইনকল মেসেজের দিকে তাকাবো, এর আগে তাকাবো না। 5টা করার পর আমি তোমাদের প্রশ্নগুলা নিব যদি সমস্যা থাকে। 2টা করছি। উইথ এ গ্রেট ইফোর্ট, গ্রামের মানুষ তো, গ্রেট মানে ভালো, ইফোর্ট মানে পরিশ্রম। উইথ, সবাই মিউট করে রাখবা। উইথ এ গ্রেট ইফোর্ট, অনেক পরিশ্রমের ফলে কি করছে? দে ম্যারিড। ম্যারিড মানে বিবাহ দিছে। দে মানে তারা, তারা কারা? আয়েশা বেগম আর তার স্বামী। ম্যারিড মানে বিবাহ দিছে। কাদের বিবাহ দিছে? ড্যাশ ডটার্স, কন্যাদের বিবাহ দিছে। অফ বাই টাইম দে রিচ টিনেজ, মানে তোমাদের বয়সে যখন হয়েছে, কৈশোরে যখন পদার্পণ করছে, তখন আর লেখাপড়া কন্টিনিউ না কইরা তাদেরকে একদম বিয়ে দিয়ে দিছে, টিনেজে বিয়ে দিয়ে দিছে। ফাইন। সি নাম্বারে লিখতে বলছে কি? ইউজ এ পজেসিভ। 4 নাম্বার ক্লাসে ডিটারমিন্যান্টস পড়ানোর সময় পজিটিভ নিয়ে আলোচনা করছি, আর বিশেষ রুল পড়ানোর সময় পজিটিভ নিয়ে আলোচনা করছি। 4 নাম্বারে 2 জায়গায় পজিটিভ নিয়ে আমি আলোচনা করছি, যারা ক্লাস করো না আসলে মিস করতেছো। সো পজিটিভ নিয়ে আমি অনেকবার আলোচনা করছি, সেটা এখন বলবো। পজিটিভ মানে মালিকানা বোঝায়। তাইলে পজিটিভ প্রোনাউন যেহেতু, মানে পজিটিভ যেহেতু লিখতে বলছে, হয় মাই হবে, নইলে দেয়ার হবে, নইলে হার হবে, নইলে হিজ হবে, নইলে ইয়োর হবে। এইগুলাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এগুলার ব্যাখ্যা কি আমি 4 নাম্বার কাছে সুন্দর করে দিছি, এখন তার ব্যাখ্যা দিব না, এখন মিলাবো। উইথ গ্রেট ইফোর্ট, অনেক কষ্টে, দে ম্যারিড, তারা বিবাহ দিছে। ইউজ এ পজিটিভ, পজিটিভ লিখতে হবে ডটার, বাই দ্য টাইম দে রিচ টিনেজ। তাহলে এই ডটার যে কন্যা, এটা কাদের কন্যা? সাবজেক্ট আছে দে, মানে তাদের কন্যা। দের পজিটিভ হচ্ছে দেয়ার, এইখানে উত্তর হবে দেয়ার। কেন? কারণ এটাই পজিটিভ, আর তোমাকে পজিটিভ লিখতে বলছে। দের পজিটিভ কে? দেয়ার। খুবই ইজি। সি নাম্বার উত্তর হচ্ছে THEIR। শেষ। সবাই মিউট করে রাখবা, আমি সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব, কিন্তু 5টা করিয়ে 3 নাম্বার পর্যন্ত করাইছি। সিটা পজিটিভ থেকে একদম হুবাহু কমন পড়ে গেছে, শীট থেকে কমন পড়ে গেছে। ABC হুবাহু কমন। তারপরে আগাই। দ্য সানস অলসো স্টার্টেড,
এই দেখো দ্য সানস অলসো স্টার্টেড, প্রেজেন্ট পার্টিসিপল লিখতে বলছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? আইএনজি। মনে আছে? এইটা প্রথম ক্লাসে পড়াইছি, হুবাহু কমন পড়ে গেছে। দ্য সান অলসো স্টার্টেড ড্যাশ উইথ দেয়ার ফাদার। মেয়েদের তো বিয়ে দিয়ে দিছে, ছেলেদের তো বিয়ে দিলে লস। ছেলেরা বাপের সাথে কি করা শুরু করছিল? অবশ্যই কাজ। কাজ ইংরেজি কি? ওয়ার্ক। এখন এটা লিখলে হবে না, কেন? কারণ তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল লিখতে বলছে। প্রথম ক্লাসে অনেকক্ষণ লেকচার দিছি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল মানে তুমি যে ওয়ার্ডটা পাবা, সেই ওয়ার্ডে পাওয়ার পর ভার্বের ওই ওয়ার্ডের সাথে আইএনজি লাগাইতে হবে। তো তুমি ওয়ার্ক পাইছো, এই ওয়ার্কের সাথে এখন আইএনজি দিতে হবে। তার মানে ডি নাম্বার হচ্ছে ওয়ার্কিং। সবাই খাতা কলম বের করে এটা লিখবা, ওয়ার্কিং, WRKING, ওয়ার্কিং, এটা ডি নাম্বার। ওয়ার্কিং দিয়ে যদি পড়ি কেমন হয় দেখো, দ্য সান অলসো স্টার্টেড ওয়ার্কিং উইথ দেয়ার ফাদার, বাবার সাথে কাজ করা শুরু করছে। আর আইএনজি কেন লাগাইলাম? কারণ প্রেজেন্ট পার্টিসিপল বলছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে তুমি যে ওয়ার্ডটা বানাবা, আমি ওয়ার্ক বানাইছিলাম, ওই ওয়ার্ডের সাথে আইএনজি, দ্যাটস ইট। এবার সরাসরি ই নাম্বারে চলে যাব। The sons also started working with their father as dash labor. Pre-modify the noun. Noun কোনটা? as তো আর noun না, labor noun। labor মানে কি? labor মানে শ্রমিক। শ্রমিককে আমরা কি বলি? মজুর, বলি না? আর সুন্দর একটা কথা বলি, শ্রমিক যারা তাদেরকে আমরা শ্রমিক যারা তারা কিন্তু অফিসে যারা কাজ করে মাসিক ভিত্তিতে কিন্তু বেতন পায় না, তারা কিন্তু দৈনিক ভিত্তিতে বেতন পায়। এটা সবাই জানো, ইন্টারে পড়ো, সবাই কথাটা জানো। যার কারণে শ্রমিককে বলা হয় দিন মজুর। এই ওয়ার্ডটা আশা করি জানি না, ইন্টারে পড়ে অথচ জানি না, এরকম পাবলিক পাওয়া যাবে না। দিন মজুর, তাহলে বাবার সাথে তারা কি হিসেবে কাজ করতো? দিন মজুর হিসেবে। এখন কেমন মজুর, কেমন শ্রমিক? দৈনিক শ্রমিক, দিন মজুর। সো দিন ইংরেজি কি? ডে। একটু খেয়াল করো, এই নাম্বারে বলছে প্রি মডিফাই দা নাউন। এ নাম্বারের সাথে হুবাহু কমন, আমার শীটের সাথে হুবাহু কমন, 1 নাম্বার ক্লাসে হুবাহু কমন। সো এখন নাউনকে জিজ্ঞেস করবো, ভাই বাবার সাথে কাজ করতো লেবার হিসেবে, কেমন লেবার? দৈনিক ভিত্তিতে লেবার, মানে দিন মজুর হিসেবে কাজ করতো। কেমন লেবার? দিন মজুর লেবার, দিন মজুর শ্রমিক। সো দিন ইংরেজি তো ডে। এখন যদি ই নাম্বার আমি লিখে দিই ডে, তারপর যদি লেবারার্স হয়, ডে লেবারার মানে দিন মজুর হিসেবে কাজ করত। ই নাম্বার হচ্ছে ডে। এটাই হচ্ছে ই নাম্বারের উত্তর। এতটুক পর্যন্ত পড়াইলাম, 5টা এখানে শেষ। সবাই মিউট করো। এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে তারা শুধু ইন কল মেসেজে কোশ্চেনটা লেখো, কেউ আনমিউট করো না। কোশ্চেন থাকলে লেখো এ থেকেই পর্যন্ত। হ্যাঁ মেহরুন আপু, টু ওয়ার্ক তুমি মনে হয় আগেই লিখছিলা, ঠিক আছে। প্যাসেজটা অবশ্যই দেখতে পাওয়ার কথা স্যার, কারণ আমার তো 3টা ডিভাইস কানেক্টেড, সব ডিভাইস আমি পরিষ্কার মনিটরিং করতেছি, প্যাসেজটা দেখা যাচ্ছে। জুম করলে ভালো হয়। ওকে, এর থেকে বেশি আর জুম পসিবল না। এ বিতে সমস্যা, আচ্ছা ঠিক আছে। কারেন্ট নাই, মাত্র জয়েন হইছো। হামিম ইসলাম, ট্রাই করো, দেখো কতটুকু বুঝো। স্যার দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম। রেকর্ড ক্লাস তো পাবা ইনশাল্লাহ, সেখানে দেখবা একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। এখন যেহেতু নেটওয়ার্ক প্রবলেম তোমার, সমস্যা নাই। সো এতটুকুর বেশি জুম করতে পারতেছি না, আমাদের কাজ চালাইতে হবে এতটুকুই। এ আর বি এফ টু আর্ন হয় কিনা একজন কোশ্চেন করেছো, মেহরুন আপু। এফ এ তো আমি জানি না, ওটা বলবো না। আর এ বি না, এ বি দেখি। আচ্ছা কার সমস্যা? এ বিতে সাইমা আপুর সমস্যা না। হার হাজবেন্ড ওয়াজ এ ফার্মার। যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে সাইমা আপু, আমি তাহলে বলবো নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে। আর অ্যাডজেক্টিভ কিভাবে পাবো? নাউনকে মানে ফার্মারকে কেমন দিয়ে প্রশ্ন করে। তার স্বামী তো ফার্মার। কেমন ফার্মার? গরিব ফার্মার, পোর ফার্মার, এই পোর, এটাই অ্যান্সার। আর তুমি আরেকটা বলেছো বি নাম্বার। বি নাম্বার দেখি, হু ইউজড ড্যাশ ওয়ার্ক অন আদার পিপলস ল্যান্ড।
হু ইউজ ড্যাশ অন আদার পিপুলস ল্যান্ড। আচ্ছা, অন আদার পিপুলস ল্যান্ড, পিপুলের জমি, মানুষের জমি। একজন চাষা, ফার্মার মানুষের জমিতে কি করে বলতো? ইসে সাইমা আপু কি করে? অবশ্যই কাজ করে, ওয়ার্ক। এটা লিখলেই কিন্তু হইতো, কিন্তু তোমাকে ব্র্যাকেটে বলে দিছে ইনফিনিটিভ লিখতে হবে। এটা 2 নাম্বার ক্লাসে পড়াইছি। ইনফিনিটিভ মানে তুমি যে ওয়ার্ডটা বানাবা তার আগে টু, তাই এভাবে টু ওয়ার্ক হবে। আশা করি সাইমা আপু বুঝতে পারছো। ঠিক আছে, 5 এর পর থেকে, এর পর থেকে আবার যে নাম্বার পর্যন্ত পড়িয়ে তারপরে কোশ্চেন নিব। দে লেবারার্স হোয়েন দে ওয়ার ওল্ড এনাফ টু হেল্প, এটা তেমন কিছু না। তারপর থেকে পড়ো, বাই দ্য টাইম দে ওয়ার 17, মানে 17 বছর হয়ে গেছে ছেলেদের। দে লেফট ফর টাউন, 17 বছর পর্যন্ত বাপের সাথে কাজ শিখছে, এখন সে টাউনে যাবে, টাউনে বেশি টাকা। লেফট টাউন ড্যাশ মানি, হ্যাঁ এটা অবশ্যই মেহেরানাপু লেখছো সবার আগে টু আর্ন, এটা অবশ্যই টু আর্ন হবে। চিন্তা করো, যে লেফট ফর টাউন, টাউনে গেছে, সে কি টাউনে ঘাস কাটতে গেছে, বিয়া শাদী করতে গেছে, এটা কি করতে গেছে? সে টাউনে মানি করতে গেছে। মানি কি করে ভাই? মানি খায় না, মাথায় দেয়। মানি কামায়। ইন্টারে যেহেতু পড়ো সবাই জানো, কামান ইংরেজি আর্ন, এইটা সবাই লিখতে পারবো। কিন্তু ইনফিনিটিভ মানে তুমি যে জিনিসটা বানাবা, EARN, যে জিনিসটা বানাবা, ইনফিনিটিভ মানে সেই জিনিসটার আগে টু, তাইলে তোমার অ্যান্সার হয়ে যায় টু আর্ন। সো এফ নাম্বারের অ্যান্সার হবে টু আর্ন। শেষ। দে লেফট ফর টাউন টু আর্ন মানি, হ্যাঁ মেরুনাপু ঠিক লিখছিলাম। অ্যাট ফার্স্ট, প্রথম দিকে, দে ইউজ টু সেন্ড মানি, মানে নতুন নতুন শহরে গেছে, ভোলা ভালা ছিল, গ্রামের ছেলে ছিল, নর্মাল ছিল, টাকা পাঠাইছে বাপের কাছে টু দেয়ার প্যারেন্টস। কিন্তু বাট আফটার গেটিং ম্যারিড, শহরে যে বিয়ে শাদীটা করে ফেলাইছে, দেখছো? বাট আফটার গেটিং ম্যারিড দে ব্যারিলি, এই ওয়ার্ডটা হয়তো অনেকে জানো না, BARELY, ব্যারিলি মানে খুবই কম। যারা জানো না স্ক্রিনে লিখে দিছি, খাতায় নোট করে ফেলো, ব্যারিলি মানে খুবই কম। দে ব্যারিলি হ্যাড এনাফ টু সাপোর্ট দেয়ার ফ্যামিলি, দে ব্যারিলি হ্যাড এনাফ টু সাপোর্ট দেয়ার ফ্যামিলি, মানে খুবই কম সাপোর্ট করতো। সাপোর্ট করা মানে কি? টাকা পাঠাইতো, খুবই কম টাকা পাঠাইতো। লাইনটা যেহেতু বুঝিয়ে দিলাম, এই লাইনের আন্ডারে তোমাদের এট ফার্স্ট থেকে শুরু করে এইচ পর্যন্ত 2টা কোশ্চেন আছে, জি আর এইচ। আসো করে ফেলি। প্রথম দিকে দে ইউজ টু সেন্ড মানি, টাকা পাঠাইতো টু দেয়ার প্যারেন্টস। ইউজ এন অ্যাডভার্ব পোস্ট মডিফাই দ্য ভার্ব, দ্বিতীয় ক্লাসে আমি এটা পড়াইছি, 2 নাম্বার ক্লাস থেকে হুবহু কমন পড়ে গেছে, দ্বিতীয় ক্লাসে এটা আমি পড়াইছি। এখানে ভার্বকে মডিফাই করতে বলছে। প্যারেন্টস তো ভার্ব না, টু দেয়ার এটাও ভার্ব না, মানি তো নাউন, এই যে ভার্ব পেয়ে গেছি সেন্ড, এটা ভার্ব। সেন্ড মানে কি বলতো? সেন্ড মানে পাঠানো। সেন্ড মানে কি স্টুডেন্টস? সেন্ড মানে পাঠানো। তাহলে তুমি শুধু জিজ্ঞেস করবা ভার্বকে, অ্যাডভার্ব মানে কি? ভার্বকে প্রশ্ন করা। তুমি শুধু সেন্ডকে জিজ্ঞেস করবা টাকা যে পাঠাইতো, কিভাবে টাকা পাঠাইতো? ভালোভাবে টাকা পাঠাইতো, প্রপারলি লিখতে পারো। ভাই টাকা পাঠাইতো মান্থলি, মাসিক টাকা পাঠাইতো, লিখতে পারো মান্থলি। টাকা পাঠাইতো কেমনে ভাই? নিয়মিত টাকা পাঠাইতো, নিয়মিত কি? রেগুলারলি। যে কোনো একটা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এই ওয়ার্ডগুলো আমি পাইলাম কিভাবে? এই ভার্বকে কোশ্চেন করে, ভার্বকে সেন্ড, সেন্ডকে কোশ্চেন করে। কারণ জি নাম্বারে তোমাকে বলে দিছে ইউজ এন অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দা ভার্ব, এগুলা কি বলছে দেখবা না, এই ভার্ব দেখবা। ভার্বকে মডিফাই করতে বলছে, প্রি বা পোস্ট এগুলা দেখবো না, ভার্ব খুঁজবো, লাইনে ভার্ব কই আছে। এখানে একটা তো ভার্ব নাই, সেন্ড ভার্ব, তাই সেন্ডকে মডিফাই করতে হবে। সেন্ডকে মডিফাই করা মানে প্রশ্ন করতে হবে। তুমি যেভাবে প্রশ্ন করে মিলাইতে পারো সেটাই তোমার উত্তর। কিন্তু তুমি যদি মানিকে প্রশ্ন করো, প্যারেন্টকে প্রশ্ন করো, তাহলে উত্তর পাবা না। ভার্বকে প্রশ্ন করতে হবে। টাকা যে পাঠাইতো, কিভাবে পাঠাইতো? ভাই রেগুলারলি টাকা পাঠাইতো। রেগুলারলি সুন্দর বেশি, আমি জি নাম্বার দিব, REGULARLY, দ্যাটস ইট। আমি যে নাম্বার পর্যন্ত পড়ে সবার উত্তর নিব, বাট উত্তর নিব বলতে মানে প্রশ্ন নিব যদি কারো সমস্যা থাকে। বাট আফটার গেটিং ম্যারিড, বিয়ে শাদী করার পর, দেখো বিয়ে শাদী করলে কি হয়, দে ব্যারিলি খুবই কম, হ্যাড, দে ব্যারিলি হ্যাড এনাফ মানে খুবই কম তার হয়তো, টু সাপোর্ট দেয়ার ড্যাশ ফ্যামিলি,
আবারও দেখো এইচ নাম্বার কোশ্চেন, এ নাম্বার কোশ্চেন হুবাহু এক, মানে আমাদের ক্লাস 1 থেকে এইচ নাম্বার কমন পড়ে গেছে। দে হ্যাড মানি টু সাপোর্ট দেয়ার ড্যাশ ফ্যামিলি, তার ফ্যামিলিটা কিরকম ছিল? তার ফ্যামিলিটা গরিব ছিল, পোর ফ্যামিলি, শেষ। তার পোর ফ্যামিলি অথবা দুর্বল, উইক ফ্যামিলি। হ্যাঁ, আমার ফ্যামিলি খুবই ফিনান্সিয়ালি স্ট্রং, কথার কথা, তাহলে আমারটা স্ট্রং ফ্যামিলি। আর না, আমার ফ্যামিলি ফিনান্সিয়ালি খুবই উইক, তাহলে উইক ফ্যামিলি লিখতে পারো, সমস্যা নাই। সো এ নাম্বারে তো একবার পোর লেখছি, সো এইচ নাম্বারে পোর না লিখে উইক লিখতে পারো। আবার যদি পোরও লেখো তাও যদি তোমাকে নাম্বার কেটে দিবে, এরকমটা না, এরকম তো এখানে না, ঠিক আছে। সো বেটার হয় উইক লেখাটাই। ওকে, সো এইচ নাম্বারও গেল। তাহলে আমি এইচ নাম্বারের কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি। প্রি মডিফাই দ্য নাউন, দেয়ার তো নাউন না, তার মানে ফ্যামিলি নাউন, পরেরটা হয় আগেরটা নতুবা পরেরটা দেখতে হবে। তো ফ্যামিলি যেহেতু নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ পাবো কিভাবে? কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো? কেমন ফ্যামিলি? গরিব ফ্যামিলি। গরিব ইংরেজি কি? পুর। দ্যাটস ইট, এইচ নাম্বার হয়ে গেল। আচ্ছা, একটু ইনকল মেসেজ দেখে নেই। না, ক্লাস শেষ হয় নাই মিম আপু। আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে মনিকা আপু, তাহলে তুমি রেকর্ডের ক্লাসটা তোমাকে দেখতে হবে, তাহলে তো কিছু করার নাই, তাই না? রেকর্ডের ক্লাস খুব সুন্দর, বাফারিং ফ্রি রেকর্ড হচ্ছে, যেহেতু আমার 3টা ডিভাইস কানেক্টেড, আমি সব সুন্দর মতোই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমার এখানে নেট সেটআপ কোয়াইট গুড। ওকে, এইচ নাম্বার। আচ্ছা মেহেরুন আপু, এইচ নাম্বার পোভার্টি হবে কি না? এইচ নাম্বার দেখি। পোভার্টি আপু অ্যাডজেক্টিভ না, হবে না, পোভার্টি নাউন। মানে অনেস্টি, HONEST, অনেস্টি, সততা, অনেস্টি নাউন, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে মেহরুন, পোভার্টি এটা নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে পোর। আর যখন তোমাকে নাউনকে মডিফাই করতে বলবে, তুমি তাটা নাউন লিখতে পারবে না, তোমাকে অ্যাডজেক্টিভ লিখতে হবে মেহরুন। তাই সেই হিসেবে তোমাকে পোর লিখতে হবে বা অন্য অ্যাডজেক্টিভ লিখতে হবে, উইক লিখতে পারো। এইটাই, আশা করি মেহরুন বুঝতে পারছো। ওকে, আই যে আর দুইটা শেষ হইলে সবাইকে কোশ্চেন করার সুযোগ দিব। আউট অফ ডিপ্রেশন, আউট অফ ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশন তো সবাই জানো, ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশনে পড়ছে। এখন আয়েশা বেগম দেখলো আমরা বুইরা হয়ে গেছি, আমার স্বামী এখন আর চাষাবাদ করতে পারে না, ঠিক আছে, আমার পুলারে দেশে পাঠাই, সরি টাউনে পাঠাইছিলাম, জানি একটু কাম কাজ করে টাকা পাঠায়, পুলা করছে বিয়া, টাকাও দেয় না, এখন তুই বুইরা বুইরি করবে কি? তো আউট অফ ডিপ্রেশনে, ডিপ্রেশনে পড়ে আয়েশা বেগম ধরো কথার কথা ভিক্ষা করা শুরু করলো, হয় কিন্তু গরিব মানুষ এরকমই করে। অথবা আয়েশা বেগম মানুষের বাসায় কাজ করা শুরু করলো, যে যেটা দাও সমস্যা নাই। তো আয়েশা বেগম স্টার্টেড, দেখো একটা জিনিস, ডি নাম্বারও স্টার্টেড ছিল, এই স্টার্টেডটা আই নাম্বারও স্টার্টেড চলে আসছে। ড্যাশ ইন দা ভিলেজ, এই পরের টুক পড়বো না, এইটুক পড়বো। ভিলেজে কি করা শুরু করলো? হতে পারে ভিক্ষা, ভিক্ষা ইংরেজি বেগ, যারা জানো না তারা তো লিখতে পারবে না, যারা জানো না তারা লিখবে ওয়ার্ক, মহিলা মানুষ কাজ করা শুরু করলো। এতক্ষণ তো লেখে নাই যে আয়েশা বেগম যে কাজ করে, এটা তো লেখে না এতক্ষণ, তো ডিপ্রেশনে পড়ে এখন কাজ করা শুরু করলো, হইতে পারে, সমস্যা নাই। তো ওয়ার্ক বা ভিক্ষা দুইটার একটা হবে, কিন্তু কথা হইলো আমাকে করতে বসে কি? পোস্ট মডিফাই দা ভার্ব। এখানে যেমন প্রেজেন্ট পার্টিসিপল লিখে দিছিল, এখানে ওটা লিখে দেয় নাই। এইখানে আমি আজকে যে রুলটা শিখাবো, এটা শীটের বাইরে থেকে আসছে, একটা রুল আই নাম্বার শীটের বাইরে থেকে আসছে, তবে এক্সারসাইজ করানোর সময় আমি তোমাদের শিখিয়ে ফেলতেছি, জীবনে যেন না ভুলো। এইটার নিয়ম হচ্ছে পুলাপান, দুইটা ভার্ব যদি পাশাপাশি বসে, পরের ভার্বের সাথে আইএনজি হয়। দ্যাট মিন্স আমি যদি বলি আই স্টার্টেড গো, এই দুইটা জিনিস যদি পাশাপাশি থাকে, তাহলে ওইখানে পরেরটার সাথে আইএনজি যুক্ত হবে, এটা ফিক্সড। যেমন খেয়াল করো, আই, আচ্ছা পরিষ্কার বিষটা নিয়ে একটা, আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম, স একটা ভার্ব, এরপরে যদি আরেকটা আনতে যাই তাহলে তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। আই স হিম গোয়িং, হি স্টার্টেড ওয়ার্ক, এই একটা ভার্বের পর যদি আরেকটা আনতে যাই
তাহলে তার সাথে হবে আইএনজি। তাহলে আজকের পর থেকে এই আইএনজি যে যুক্ত করব এটা আর বলা লাগবে না, যদি দুইটা ভার্ব থাকে এটা যেন আর বলা না লাগে। যেমন দেখো তোমার ডি নাম্বারে কিন্তু বলে দিছে প্রেজেন্ট পার্টিসিপল করতে, মানে আইএনজি করবা, এটা বলে দিছে, কিন্তু ট্রিক খাটায় দেখো এইখানেই বলে নাই। বাট তুমি জানো ডি নাম্বারে যেহেতু একটা ভার্ব ছিল এরপরে আরেকটা লিখতে গেছো, এর জন্য আইএনজি যুক্ত করে দিছো। একইভাবে আই নাম্বারেও তুমি যে ওয়ার্ডটা বানাবা, ফর ধরো ওয়ার্ক লিখছো, তো স্টার্টেড এর কারণে ওই ওয়ার্কের সাথে আইএনজি। ধরো বেগ লিখছো, ওই দুইটা ভার্বের কারণে বেগের সাথে আইএনজি, বেগিং। সো এইটা হবে উত্তর। আই নাম্বার সোজা উত্তরটা আমি লিখলাম ওয়ার্কিং। সবাইকে অনুরোধ করতেছি কাইন্ডলি মিউট করে রাখবা। এবার যে নাম্বারটা পড়ে আমি তোমাদের কাছ থেকে প্রশ্নগুলো নিব। ইন ভিলেজ টু ফেড, ইট অর্থ হচ্ছে খাওয়া, আমি ভাত খাই, আই ইট রাইস। আর ফেড মানে খাওয়ানো, মাদার ফেড দা চাইল্ড। এখানে লিখি MOTHER, মাদার ফেড হার চাইল্ড, মানে মা তার শিশুকে খাওয়ায়। মা কি তার শিশুকে খায় না, মা তার শিশুকে খাওয়ায়, খাওয়ানো ইংরেজি ফেড। তাই লেখছে আউট অফ ডিপ্রেশন, ডিপ্রেশনে পড়া আয়েশা বেগম স্টার্টেড ওয়ার্কিং, কাজ করা শুরু করছে। কেন? টু ফেড হার ওল্ড, বৃদ্ধ। আচ্ছা মানুষ বৃদ্ধ হইলে কি হয়? দুর্বল হয় না? তাই লিখতে পারি এখানে উইক, ওল্ড উইক। যে নাম্বারে লিখতে পারি উইক, উইক হাজবেন্ড অ্যান্ড হারসেলফ, মানে ডিপ্রেশনে পড়ে সে দুঃখে কাজ করা শুরু করলো। কেন? খাওয়ানোর জন্য তার হাজবেন্ডকে এবং নিজেকে। এইবার কেন এখানে উইক লিখলাম? যে নাম্বারে বলছে কি প্রি মডিফাই দা নাউন, অবশ্যই হাজবেন্ড নাউন। এখন তার হাজবেন্ড কেমন, এ নাম্বারেই তো পোর লিখছিলাম, যে নাম্বার আর পোর লিখবো কেন? লিখলে হবে কিন্তু পোর লিখবো না, কারণ ওল্ড, ওল্ডের সাথে পোর মিলে না, ওল্ডের সাথে দুর্বল মিলে। বৃদ্ধ হলে মানুষ দুর্বল হয়, তাই যে নাম্বারে আমরা লিখবো উইক। এই দেখো তোমার এ নাম্বারটা অনেক জায়গায় কমন পড়ছে, অনেক জায়গায় এ নাম্বারটা তোমাদের কমন পড়ছে, এটা মাথায় রাখতে হবে। এ নাম্বারটার নিয়ম হচ্ছে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে, আর তখন নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায়। এই তোমাদের 10টা শেষ করলাম। এবার তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আর বুঝতে পারলে ক্লিয়ার লিখে ফেলো যাতে আমি তোমাদের ফিডব্যাকটা পাই। ঠিক আছে মিম ইসলাম, আপনি রেকর্ড ক্লাসটা করে নিন, সমস্যা নাই। হ্যাঁ এটাই ভালো হবে, রেকর্ড ক্লাসটা করে নিলেই ভালো হবে। মনির হ্যাঁ ওয়ার্কিং ই লিখছি, ক্লিয়ার। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে আমার পড়ানোর সার্থকতা, আলহামদুলিল্লাহ বুঝতে পারছো ঠিক মতো, তাহলে ডান হইলো, সবাইকে থ্যাংক ইউ। এবার আমরা আরেকটা অবশ্যই করব, আরেকটা না করলে তো হবে না। আমরা যেহেতু বলছি আমাদের হাতে আরো আজকে 5 নাম্বার ক্লাস হইলে আরো 5টা মডিফায়ারের ক্লাস পাবা, তাহলে বোর্ড একদম ঝাঁঝরা হয়ে যাবে। আর আমি তোমাদেরকে এনশিওর করতেছি ইনশাল্লাহ এটা যেরকম বুঝতে পারছো প্রত্যেকটা মডিফায়ার বোর্ড আমি এভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। বাট তোমরা রেগুলার ক্লাস করবা, মিস দিবা না, আমার খালি এতটুকুই তোমাদের কাছে চাওয়া। আচ্ছা আই নাম্বার এর রুলটা ভার্বকে মডিফাই করার, ভার্ব অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে হয়। তাহলে হ্যাঁ এর জন্যই জাকিয়া আমি তোমাকে এই জিনিসটাই শিখালাম, যখন তোমার দুইটা একটা ভার্ব থাকে এরপরে অবশ্যই তোমাকে আরেকটা ভার্ব আনতে হয়। তোমাকে এইখানে যাই লেখা থাকুক, যদি এইখানে তোমাকে ইনফিনিটিভও লেখা থাকে তাইলে এই নিয়মটা খাটে না। এটা ব্যতিক্রম দেখেই জাকিয়া আমি শুরুতেই বলে নিছি আই নাম্বারটা আমার শীট থেকে কমন পড়ে নাই। তোমার 10টার মধ্যে 9টাই আমার শীট থেকে হুবাহু কমন, আই নাম্বারটা পড়ে নাই। বাট আমি তোমাকে শিখিয়ে দিলাম যেভাবে, এখন সেভাবে শিখে নাও। যদি একটা ভার্ব অলরেডি থেকে থাকে, পাস্ট করে একটা ভার্ব অলরেডি থেকে থাকে, এরপরে যদি আরেকটা ভার্ব মানে আরেকটা ভার্ব আনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আইএনজি হবে। আই নাম্বারের উত্তর তো জাকিয়া তুমি ওয়ার্ক লিখছো, তাই না জাকিয়া? ওয়ার্ক একটা ভার্ব না, তো তুমি একটা ভার্বের পর আরেকটা ভার্ব আনছো, অবশ্যই আইএনজি লিখতে হবে, এটাই রুলস। তো ব্র্যাকেটে যা লিখবে সেটা তখন আর দেখার বিষয় থাকে না, ব্যতিক্রম জিনিস। আশা করি জাকিয়া বুঝতে পারছো। এখন আমরা সাব্বির সাহেবের কাছে চলে যাব। সাব্বির জি, দেখো সাব্বির সাহেবের কাছে চলে যাই। ওকে, একই নিয়ম, 5টা পড়ানোর পর আমি তোমাদেরকে আবার কোশ্চেন করার সুযোগ দিব। সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট,
আচ্ছা, তোমাদের কাছে আমি একটা এখন এই পেজে একটা প্রশ্ন লিখবো, সবাই 5 সেকেন্ডের মধ্যে উত্তর লিখবা। আইডেল, আইডিয়াল, এই দুটার বাংলা লেখো, বাংলা লেখো, দ্রুত দ্রুত। 1 দিয়ে বাংলা লেখো, 2 দিয়ে বাংলা লেখো, তাইলে আমি বুঝবো। আইডেল আর আইডিয়াল, আইডেল এন্ড আইডিয়াল, বাংলা লেখো দ্রুত দ্রুত। 5 সেকেন্ড চলে গেল, দ্রুত বাংলা লেখো। আইডেল এবং আইডেল, সরি আইডেল, উল্টা লিখছিলাম, আইডিয়াল লিখছিলাম। আইডেল এবং IDEAL, আইডিয়াল, আইডেল এবং আইডিয়াল। হ্যাঁ আইডিয়াল ভুল লিখছিলাম, সরি। আইডেল, আইডিএল, আইডেল, আইডেল এবং আইডিয়াল। আবার নতুন করে লেখো, আইডেল এবং আইডিয়াল। আইডিয়াটা ভুলে লিখছিলাম। আইডেল এবং আইডিয়াল, এই দুটোর বাংলা লেখো। যারা ক্লাসে করতেছো দ্রুত বাংলা লেখো। দেখি তো পারো কিনা তোমরা। আইডিয়াল অর্থ আদর্শ তো জানি, আইডেল অর্থটা লেখো। আচ্ছা, একজনের অনুকরণ হতে তো আরেকটা লিখতে হয়, আইডল। 3টা লিখতে হয়। আচ্ছা, আইডল অর্থ অনুকরণীয়, আইডল অর্থ অলস, আইডিয়াল অর্থ হচ্ছে আদর্শ। মাথায় রাখবা, যতদূর জানি এটাই বানান, যদি আমি রং না হয়ে থাকি। অলস, আইডেল, অলসের ইংরেজি আইডেল। এখন বানানটা এটা কিনা আমি একটু কনফিউজ, এটাই বানান হওয়ার কথা। সো আইডেল অলস, আইডিয়াল আদর্শ, একটা আইডল অনুকরণীয়। বা মেরুন ভালো জিনিসই লিখছো, অনুকরণীয় লিখতে গেছো দেখে আইডলটা লিখে দিলাম। সো এই জিনিসটা মাথায় রাখবা, ইন্টারে যেহেতু পড়ো 3টা খুবই কাজে লাগে। 3টা তো না, এই 2টা খুবই কাজে লাগে। আইডেল মানে অলস, আইডিয়াল মানে আদর্শ। এইবার পড়বো চলো। সাব্বির ইজ আইডিয়াল স্টুডেন্ট, ইউজ এ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। এটা আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম। আর ডিটারমিনার তোমাদের শিখাইছিলাম 1-এর ভিতর 4। মানে কি, ডিটারমিনারে কি কি আসে? আর্টিকেল, পজেসিভ, 2টা গেল, ডেমনস্ট্রেটিভ আর কোয়ান্টিফায়ার আসে। তোমাদের আমি পড়াইছিলাম লাইনটা পড়তে গেলে যদি এক বা একজন চলে আসে, তখন আর্টিকেল এ বা এন বসবে। এবং তোমরা অলরেডি অনেকে উত্তর করে ফেলছো। ও ঠিক আছে, থ্যাংক ইউ জাকিয়া, আমার বানানটা ভুল ছিল, থ্যাংক ইউ। আইডিএলই, আইডেল হবে, মানে আইডেল, অলস, আইডিয়াল, আদর্শ, আইডল, অনুকরণীয়। ঠিক আছে। সো লাইনটা এবার পড়ো, সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট। তো সাব্বির হয়, লাইনটা পড়লেই কিন্তু চলে আসে পোলাপান, একজন। সাব্বির হয় একজন আদর্শ ছেলে। কেন একজন বললাম কেন? কারণ সাব্বির তো একজনই, স্টুডেন্টের সাথে তো এস বা ইএস যুক্ত নাই, তার মানে একজন। যেহেতু একজন চলে আসলো, আর ডিটারমিনারের ভিতরে যেহেতু আর্টিকেল আছে, আমি লাস্ট ক্লাসে পড়াইছি, অবশ্যই এ বা এন হবে। আর যারা ভাওয়েল কনসোনেন্টের নিয়ম জানো, তারা তো জানোই, এ, ই, আই, ও, ইউ, এগুলা থাকলে কি হয়? এগুলা থাকলে তোমার ভাওয়েল হয়, তখন এন হয়। সো আইডেলে আই দিয়ে শুরু হয়েছে, অবশ্যই কি হবে? এন হবে। খুব সুন্দর, এ নাম্বারটা আশা করি সবাই পারছো। এবার বি নাম্বারে ফোকাস করব। হি প্রিপেয়ার্স ড্যাশ লেসেন্স ইন কোলাবোরেশন। পুলাপান, কোলাবোরেশন অর্থ কি? কোলাবোরেশন অর্থ মিলেমিশে। যারা জানো না খাতায় লিখে নাও। অ্যান্সার পারাটা বড় না, বড় হচ্ছে পুরো প্যাসেজের বাংলা জানা। কারণ হয়তো এখানে অ্যান্সার সোজা তুমি পারছো, অন্য একটা প্যাসেজে এমন কঠিন ইংরেজি আসবে যে তুমি পারবা না। তো তোমাকে প্যাসেজের বাংলাটা ভালো করে জানতে হবে। কোলাবোরেশন অর্থ কি বললাম? কোলাবোরেশন অর্থ হচ্ছে মিলেমিশে। যেহেতু মিলেমিশে বলে ফেলছি, উইথ টিচার। আমরা কি করি? টিচার ক্লাসে ক্লাস নেয়, আমরা এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বাইর করি। কিন্তু যে আদর্শ ছাত্র, যে সে করে কি, একটা জিনিস না বুঝলে বারবার টিচারকে খোঁচায় যে স্যার বুঝতে পারি নাই, স্যার একটু বুঝান। মিলেমিশে জিনিসটা করে। ঠিক আছে। এখন বি নাম্বারে লিখতে বলছে কি? বি নাম্বারে লিখতে বলছে ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দা নাউন।
পজিটিভ অর্থ কি মালিকানা আগেই পড়াইছি, আর যেহেতু হি আছে তাই হি এর পজিটিভ হিজ অনেকে কিন্তু অলরেডি লেখছো, সো তোমরা রাইট হি এর পজিটিভ হিজ। তো বি নাম্বারও পারলাম, পজিটিভ জিনিসটা 4 নাম্বার ক্লাসে আমি পড়াইছি। ওকে, এ আর বি হুবাহু আমার শীট থেকে ক্লাস থেকে কমন। এবার সি নাম্বার দেখবো, হি ডাজ ড্যাশ ইন ভেরি এভরি এক্সামিনেশন পোস্ট মডিফাই দা ভার্ব। এখানে ভার্ব কোনটা? ডাজ। ডাজ মানে তো করে। ইন এভরি এক্সামিনেশন, আচ্ছা এক্সামিনেশন মানে পরীক্ষা। পুলাপান পরীক্ষায় কেমন করে? পরীক্ষায় কেমন করে? অবশ্যই পরীক্ষায় ভালো করে। ভালো, ভালো ইংরেজি সবাই জানো গুড। সবাই মোটামুটি প্রায় 70% স্টুডেন্ট এখন এখানে লিখবে গুড। হি ডাজ গুড ইন এভরি এক্সামিনেশন। গুড না লেখার কারণ নাই, কিন্তু যারা আমার ক্লাস করছো তারা জানো। হ্যাঁ অলরেডি তাসিন ভাই ঠিক লিখে দিছো, তারা জানো। মেরুন আপু ঠিক লিখছো, গুড হবে না, এখানে হবে ওয়েল। আমি আমার 2 নাম্বার ক্লাসে গুড ভার্সেস ওয়েল নিয়ে লেকচার দিছি, 2 নাম্বার ক্লাস থেকে হুবাহু কমন করে গেছে। এটা গুড হয় অ্যাডজেক্টিভ হিসেবে আর ওয়েল হয় অ্যাডভার্ব হিসেবে। সো হি টিচেস, কোন জায়গায়? সি নাম্বার। হ্যাঁ হি ডাজ পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তাই গুড লেখা যাবে না, লিখতে হবে ওয়েল। অলরেডি অনেকে লিখে ফেলছো, হি ডাজ ওয়েল ইন এভরি এক্সামিনেশন। এটা আমার 2 নাম্বার ক্লাস থেকে হুবাহু কমন পড়ে গেছে। ফাইন, সে প্রত্যেক এক্সামিনেশনে ভালো করে, ভালো তো করবোই আইডিয়াল স্টুডেন্ট। অ্যাজ মানে যেহেতু, হি ডাজ নট ওয়েস্ট টাইম, এই যে যেহেতু সে সময় নষ্ট করে না। ফাইন, হি নোজ সে জানে, টাইম ওয়ান্স লস্ট সময় একবার চলে গেলে, ইজ লস্ট ফর এভার সারা জীবনের জন্য কি হবে পুলাপান? সময় চলে যাবে, সেটা জানে। সো হি ইউটিলাইজ, এইটার অর্থ অনেকেই জানে না। ইউজ আর ইউটিলাইজ দুইটার অর্থ সেম, প্রায় কাছাকাছি, 100% সেম না, 90% সেম। ইউজ মানে ব্যবহার করা, ইউটিলাইজ মানে সঠিক ব্যবহার। আমরা ফোন কেউ তো ইউজ করি, কেউ খারাপ কাজে ইউজ করে, কেউ ভালো কাজে ইউজ করে, কিন্তু আমি যদি বলি ফোনকে ইউটিলাইজ করি তাহলে 100% ওটা ভালো কাজ হবে, খারাপ কাজ হবে না। সো হি ইউটিলাইজ মানে সঠিক ব্যবহার করে, এভরি মোমেন্ট প্রত্যেকটা মোমেন্টের সঠিক ব্যবহার করে। ডিউরিং হিজ ফ্রি টাইম ফাঁকা সময়ে, হি গোজ টু হিজ নেটিভ ভিলেজ গ্রামে যায়, গ্রামের বাড়ি যায়। হি টিচেস সে শিক্ষা দেয় মানে শিখায়, টিচিং করে। টিচেস আমি যেমন তোমাদের টিচ করতেছি সেরকম টিচ করতেছে, শিক্ষা দিচ্ছে। হি টিচেস ড্যাশ পিপল প্রি মডিফাই দা নাউন। আরে ভাই প্রথম আয়শা বেগমের উপরের প্যাসেজটাইতে তো 100 বার করলাম, এই ডি নাম্বারটা প্রি মডিফাই দা নাউন। নাউনকে মডিফাই করব কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। নাউন কোনটা? পিপল। পিপলকে এখন জিজ্ঞেস করবো কেমন পিপল? পুলাপান গ্রামে নরমালি কেমন পিপল থাকে? 1 নাম্বার হবে দরিদ্র, 2 নাম্বার হবে অশিক্ষিত। এখন অশিক্ষিত ইংরেজি ইলিটারেট, ওটা লিখতে অনেক ভেজাল, বানান ভুল হলেই নাম্বার শেষ। কিন্তু দরিদ্র লেখাটা খুবই সোজা, পোর পিপল। সো অবশ্যই আমরা ডি নাম্বারে দিব পোর। সবাই খাতায় সুন্দর করে এগুলো লিখে ফেলবা, ডি নাম্বারে দিব পোর। হি টিচেস পোর পিপল, সে দরিদ্রদের শিখায়। হ্যাঁ মেরুন আপু ইলিটারেট বানানটা ঠিক আছে, বাট অনেক স্টুডেন্টের ইলিটারেট বানানটা ভুল হয়ে যাবে। তো যার কারণে সেফ সাইডে যদি থাকতে চাই আমরা পোর লিখবো, কেমন? ওকে, এবার এই নাম্বার পড়িয়ে সবার প্রশ্নটা আমি প্রশ্ন করার সুযোগ দিব। হি ওয়ান্টস সে চায়, ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ গ্রাম থেকে অশিক্ষা। ইলিটারেসি মানে অশিক্ষা। সাব্বির কি গ্রামে অশিক্ষা রাখতে চায়? রাখতে চায় অশিক্ষা, নাকি গ্রাম থেকে দূর করতে চায়? অবশ্যই দূর করতে চায়। কুলাপান দূর করা ইংরেজি রিমুভ, এটা সবাই জানো। এই জিনিসটা মুছে ফেলো, জিনিসটা দূর করে ফেলো। দূর করা ইংরেজি কি? রিমুভ, এটা সবাই জানো। ইন্টারে পড়ে জানি না এমন কোনো বান্দা নাই, সবাই জানি। জানি না যেটা হয়তোবা এইখানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে একটা টু অতিরিক্ত লিখতে হবে, তারপরে তুমি যেটা বানাইছো রিমুভ হুবাহু এটা বসাই দিতে হবে। তার মানে ই নাম্বারের অ্যান্সার হবে
টু REMOVE, টু রিমুভ। এই 5টা 1 থেকে 5 হুবাহু আমার শীট থেকে হুবাহু কমন, আমার 4টা ক্লাস থেকে হুবাহু কমন। তারপরও যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে পারো। এখন কোশ্চেন করার টাইম দিলাম 10 সেকেন্ড। হ্যাঁ, মেহরুন আপু, মালিহা আপু, নুসরাত আপু, জাকিয়া আপু, টু রিমুভ ফাইন, টু রিডিউস ফাইন, টু ইরাডিকেট হবে, টু মিনিমাইজ হবে, যে যেটা লেখো, বাট প্যাসেজের সাথে মিলতে হবে। আর যে যেটাই লেখো মিলাইয়া তার আগে টু দিতে হবে, দ্যাটস ইট, কোনো বিষয়ই না। কারো কোনো কোশ্চেন থাকলে করো। ওকে, মেহরুন আপুর ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে হি মে আস্ক, হি অর শি মে আস্ক, কোশ্চেন করতে পারো। আচ্ছা, মিতু আপুর এ নাম্বার, ওকে। তাসিন ভাইয়ের ই নাম্বার, ওকে, অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। তাসিন ভাই, তুমি তো আশা করি সব ক্লাস সি করছো, তুমি অনেক আগে থেকে যুক্ত আছো আমাদের সাথে, তো ইনফিনিটিভ বিষয়টা তুমি জানো, টু প্লাস ভার্ব, ঠিক আছে না তাসিন ভাই? তো তোমার লাইনটা পড়ো, হি ওয়ান্টস, হি মানে সাব্বির, আমাদের আদর্শ সন্তান, সে চাচ্ছে, আদর্শ স্টুডেন্ট, সে চাচ্ছে অশিক্ষা ফ্রম ভিলেজ, ফ্রম মানে থেকে, ভিলেজ থেকে অশিক্ষা সে কি করতে চাবে তাসিন ভাই? অবশ্যই দূর করতে চাবে। দূর করে ইংরেজি কি তাসিন ভাই? রিমুভ। সো ইনফিনিটিভ যেহেতু তুমি লিখবা টু প্লাস REMOVE, রিমুভ, ডান। মিতু আপুর এই নাম্বারটা, মিতু আপু এই নাম্বার খুবই সোজা। সাব্বির ইজ ড্যাশ স্টুডেন্ট। ডিটারমিনার মানে তোমাকে এখানে আর্টিকেল লিখতে হবে। ডিটারমিনারে 4টা থাকে, 4টার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল, ARTICLE, আর্টিকেল। 4 নাম্বার ক্লাস মিতু আপু করে থাকলে এটা কোনো বিষয় না তোমার জন্য। সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট। সাব্বির হয় একজন আদর্শ ছাত্র, ওই একজন বুঝাইতে এ বা এন হবে, আর আইডিয়ালের কারণে আমি এন দিছি, দ্যাটস ইট। আচ্ছা, বি নাম্বার, মালিহা আপু বি নাম্বার বলেছো। হি প্রিপেয়ার্স, বি নাম্বার আপু পজিটিভ, তোমাকে 4 নাম্বার, আজকে 5 নাম্বার ক্লাস চলতেছে, মালিহা আপুকে অবশ্যই 4 নাম্বার ক্লাসটা করতে হবে, নাহলে এটা তুমি পারবা না। বি নাম্বার পজিটিভ, পজিটিভ মানে মালিকানা বুঝায়, হি এর পজিটিভ হচ্ছে হিজ, সেখানে সেটা লিখতে হবে। 4 নাম্বার ক্লাস আমি ডিটেইলসে এটা বলছি অনেক সময় নিয়ে, ঠিক আছে মালিহা আপু? তাসনিম স্যার, টু রিডিউস ইজ নট, অবশ্যই কারেক্ট তাসিন, আমি এটা বলেছি তো, টু রিডিউস, টু ইরাডিকেট, টু রিমুভ, টু মিনিমাইজ, যেগুলা বললাম অল আর কারেক্ট। স্যার এখন বুঝছি, ফাইন ফাইন ফাইন, আগে গেলাম, আগাবো তো সামনেই, এই পেজে এই নাম্বার পর্যন্ত বুঝছি, এফ নাম্বার থেকে কন্টিনিউ। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, পুলাপান 1 নাম্বার ক্লাসে অনেকবার বলছি প্রেজেন্ট পার্টিসিপলের কথা। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দা ভার্ব, ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ। ভিলেজ থেকে, ফ্রম হিজ ভিলেজ, ভিলেজ থেকে ইলিটারেসি কি করবে? দাঁড়াও, হি ওয়ান্টস, সে চাচ্ছে, টু ব্রিং অ্যাবাউট এ ম্যাসিভ ডেভেলপমেন্ট দেয়ার, দেয়ার মানে তার ভিলেজে, ম্যাসিভ মানে অনেক, ডেভেলপমেন্ট মানে উন্নত, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, সে তার ভিলেজে অনেক ডেভেলপমেন্ট ঘটাইতে চায়। কিভাবে ঘটাইতে চায়? ড্যাশ ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ, মানে ভিলেজ থেকে ইলিটারেসি দূর করে। পুলাপান, তুমি ই নাম্বারে যেটা উত্তর লেখছো, এফ নাম্বারে একই উত্তর হবে, সেম উত্তর, খালি গ্রামার ভিন্ন। ই নাম্বারে যেটা লিখছো টু রিমুভ, কেন লিখছো ইনফিনিটিভ? ওই একই জিনিস এফ নাম্বারে লিখতে বলছে পার্টিসিপল মানে আইএনজি, এখন এফ নাম্বারে একই জিনিসই লিখবা কিন্তু আইএনজি। রিমুভিং, দ্যাটস ইট, রিডিউসিং, দ্যাটস ইট, ইরাডিকেটিং অথবা মিনিমাইজিং, এইগুলো হবে এফ নাম্বার উত্তর। কেন? জিনিস একই, খালি প্রশ্নকর্তা জানতে চাইছে তুমি ইনফিনিটিভের ফান্ডা আর প্রেজেন্ট পার্টিসিপলের কাহিনী এই বিষয়গুলো জানো কিনা। উত্তর একই, কাহিনী ভিন্ন, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে খেয়াল করো, হি ইজ ড্যাশ ডেভোটেড টু গড, যারা জানো না তাদের উদ্দেশ্যে, DEVOTED, ডেভোটেড, ডেভোটেড মানে ভক্তি, এই ওয়ার্ডটা মুখস্থ করে ফেলবা পুলাপান। ডেভোটেড মানে ভক্তি, ভক্তি। ইন্টেন্সিফায়ার মানে, এটা 3 না 2 ক্লাসে করাইছি মনে নাই, আজকে 5 নাম্বার ক্লাস চলে। ইন্টেন্সিফায়ার
3 নাম্বার ক্লাসে মনে করাইছি 95% ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার মানে ভেরি অলরেডি উত্তর করে ফেলছে মালিহা আপু এক্স্যাক্টলি ভেরি হবে হি ইজ ভেরি ডিভোটেড টু গড সে গডের প্রতি গভীরতা এক্স্যাক্টলি গভীরতা বুঝাইছে সে গডের প্রতি ভেরি ডিভোটেড জি নাম্বার উত্তর হয়ে গেছে আচ্ছা যেহেতু সাব্বির একটা মুসলমান নাম আমরা ধরে নিচ্ছি সে মুসলমান সো একজন মুসলমান যদি গডের প্রতি ডেভোটেড হয় সে সবার আগে কোন কাজটা করবে সবার আগে ভাই 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বে কারণ মানুষের দ্বারা মিথ্যা কথা হয়েই যায় গীবত হয়েই যায় খারাপ আচরণ হয়েই যায় দুর্নীতি এক না একবার হয়েই যায় এই গুনাহ হয়ে যাওয়ার পরেও এখন গুনাহ থেকে তো মাপ পাইতে হবে এই 5 ওয়াক্ত নামাজই একটা ওয়ে যার থ্রুতে তুমি গুনাহ থেকে মাপ পাইতে পারবা দুনিয়া এমন কোনো মানুষ নাই যে গুনাহ মুক্ত নবী ছাড়া এমন মানুষ নাই প্রত্যেকটা মানুষই গুনাহগার কিন্তু এর মধ্যে যে তওবা করে মানে যে ক্ষমা চায় তারাই উত্তম সো নামাজ পড়াই হচ্ছে সবথেকে উত্তম কাজ ঠিক আছে সো যদি সে সবথেকে ডেভোটেড হয় সে 5 ওয়াক্ত নামাজ পড়বে কয় ওয়াক্ত 5 আর 5 কিন্তু একটা সংখ্যা মানে QUANTIFIER এই জিনিসটা তোমাদের মগজে আমি আগেই ঢুকায় দিলাম এইবার চলো প্রশ্ন দেখি হি সেজ প্রেয়ার সে মানে পড়া 5 ওয়াক্ত নামাজ পড়া ওইটার ইংরেজি হয় সে যারা জানো না তারা জেনে নাও সে মানে সব ক্ষেত্রে বলা কিন্তু নামাজের ক্ষেত্রে পড়া এটা যারা জানো না তারা জেনে নাও ভাই কিছু করার নাই সব ক্ষেত্রে সে মানে বলা কিন্তু নামাজের ক্ষেত্রে সে মানে পড়া হয়তো বা এইভাবে সে বুঝায় কারণ নামাজে যখন মানুষ থাকে তখন তো আল্লাহর সাথে মানুষ কথা বলে এই সেন্সে হয়তো বা সে ইউজ করে আমি জানি না সঠিক বাট নামাজের ক্ষেত্রে সে মানে নামাজ পড়া বুঝায় মাথায় রাখবা হি সে প্রেয়ার্স H নাম্বার টাইমস এ ডে একদিনে কয় টাইম নামাজ থাকে 5 টাইম আর লিখতেও বলছে কোয়ান্টিফায়ার মানে পরিমাণ তো 5 লিখে এইভাবে লিখবা না FIVE এইভাবে লিখলে কেটে দিবে FIVE লিখবা 5 টাইমস এ ডে দ্যাটস ইট হ্যাঁ মালিয়া আপু সুন্দর উত্তর 5 টাইমস এ ডে দ্যাটস ইট হয়ে গেল কোয়ান্টিফায়ার এটা মোস্টলি 4 নাম্বার ক্লাস থেকে হুবহু কমন পড়ছে সব এই প্যাসেজে সবই আশা করি হুবহু কমন আছে H নাম্বার খেয়াল করো হি নেভার টেলস এ লাই হ্যাঁ প্রথমে 5 ওয়াক্ত নামাজ তারপরে অন্যান্য প্র্যাকটিস সে করবে হি নেভার টেলস এ লাই সে কখনো মিথ্যা কথা বলে না হি রেসপেক্ট হিজ প্যারেন্টস কে রেসপেক্ট করে ভেরি মাচ অনেক রেসপেক্ট করে আদার সুপিরিয়র এই যে সুপিরিয়র্স মানে হচ্ছে সিনিয়র তোমাদের তো সিনোনিম অ্যান্টোনিম আসে আমি একটু 5 সেকেন্ড সময় দিলাম সুপিরিয়রের অ্যান্টোনিম কেউ লিখতে পারবা জুনিয়র লেখো না অন্য একটা অ্যান্টোনিম হবে সিনিয়র জুনিয়র হয় সুপিরিয়রের অ্যান্টোনিম কি কেউ লিখতে পারবা গুগল কইরো না অন্য কিছু সাহায্য নিও না নিতে পারলে লেখো পারবা কি কেউ সুপিরিয়রের অ্যান্টোনিম 5 সেকেন্ড সময় দেব বেশি সময় দিব না আচ্ছা যদি মনে না আসে সুপিরিয়রের অ্যান্টোনিম ইনফেরিয়র বানানটা আমি ডাউটে থাকি ভাই অল টাইম বাট উচ্চারণটা প্রনাউন্সিয়েশনটা ইনফেরিয়র সুপিরিয়র ইনফেরিয়র ঠিক আছে মনে থাকবে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আসে এগুলো খুবই কমন ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিমে মাথায় রাখবা সুপিরিয়রের অ্যান্টোনিম হচ্ছে ইনফেরিয়র সো আদার সুপিরিয়র মানে অন্যান্য সিনিয়রদের আর অলসো রেসপেক্টেড বাই দেম মানে অন্যান্য সিনিয়ররাও তার দ্বারা সম্মানিত হয় এই কথা প্যাসিভ করছে জায়গাটাতে ফাইন সমস্যা নাই হিজ ফাদার এই দেখ কি চাইছে পোস্ট মডিফাই দ্য নাউন ইউজিং অ্যাপোজিটিভ এই দেখ অ্যাপোজিটিভ চাইছে এটা 2 নাম্বার ক্লাসে না 3 নাম্বার মনে পড়তেছে না 2 বা 3 হবে ওই একটা ক্লাসে অনেকক্ষণ ভরে আলাদা করে এটা আমি পড়াইছি 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে অ্যাপোজিটিভ মানে কি অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য তুলে ধরে যেটা কিনা পরিচিতিমূলক তথ্য তুলে ধরে পরিচিতিমূলক আর অ্যাপোজিটিভে কোনো ভার্ব লেখা যাবে না এটাও পড়াইছি 2 বা 3 নাম্বার ক্লাস দেখে নিও হুবহু কমন আর অ্যাপোজিটিভ হবে শব্দগুচ্ছ মানে একের অধিক শব্দ একটা ওয়ার্ড লিখে দিব তাইলে হবে না পরিচয় তুলে ধরতে হবে হিজ ফাদার এতক্ষণ যে পড়লাম
সাব্বির ক্লাস 3 তে পড়াইছি না, ওকে ফাইন। সাব্বিরের বাবার পরিচয় কি আছে? নাই। তাহলে তুমি সাব্বিরের বাবা যে কোন একটা পরিচয় দিতে পারো। হিজ ফাদার, আর্টিকেল, এটা স্ট্রাকচার আমি পড়াইছি, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এই স্ট্রাকচারটা আমি পড়াইছি অ্যাপোজিটিভে, সবাই এটা দেখে নিবা 3 নাম্বার ক্লাস থেকে। আর্টিকেলের এ লেখছি আর কি। তো হিজ ফাদার, ফাদার যেহেতু একজন, এ কি হতে পারে? অনেস্ট টিচার। হিজ ফাদার যে কিনা একজন সৎ শিক্ষক, বা এ হার্ড ওয়ার্কিং ফার্মার, তাও দিতে পারো। হিজ ফাদার অ্যান অনেস্ট ফার্মার দিতে পারো। আমি দিলাম এ তো হবে না, সরি, অ্যান অনেস্ট টিচার লিখলাম। হিজ ফাদার অ্যান অনেস্ট টিচার, যে কিনা একজন সৎ টিচার। সাপোর্টস হিম কর্ডিয়ালি, তাকে ভালোবেসে সাপোর্ট করে। হিজ মাদার, এই মাদারের অ্যাপোজিটিভ তারা দিয়ে দিছে। হিজ মাদার অ্যান আইডিয়াল হাউসওয়াইফ, দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এই অ্যাপোজিটিভের স্ট্রাকচার সাজায় দিছে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। যে কিনা আইডিয়াল হাউসওয়াইফ মানে খুব সুন্দর গৃহিণী। দেখছো, মাকে কিন্তু গৃহিণী হিসেবে রিপ্রেজেন্ট করলো, এবং আসলেই একজন গৃহিণী মা, সেই কিন্তু ফ্যামিলিটাকে গোছায় উঠতে পারে, একটা ভালো বিষয় রিপ্রেজেন্ট করছে এই জায়গাতে। সো অ্যান আইডিয়াল হাউসওয়াইফ, তোমরা নেপোলিয়নকে তো সবাই চিনো। নেপোলিয়ন একটা ভালো একটা উক্তি দিছে যে তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের কি দিব? শিক্ষিত জাতি। উনি কিন্তু বলে নাই যে একটা কর্মজীবী মা দাও, আমি তোমাকে একটা কর্মজীবী জাতি দিব। যে মারা শিক্ষিত হয়ে তাদের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে ফ্যামিলিকে টাইম দেয়, মানে হাউস ওয়াইফ হয়, আমার নজরে তারা কিন্তু খুবই উচ্চ পর্যায়ের। কারণ ওই মাটা পারে তার সন্তানকে তার মতো শিক্ষিত করতে, তার মতো আইডিয়াল বানাইতে। আচ্ছা যাকে, এটা তো আমাদের মেইন পয়েন্ট না, পরে আসি। হিজ মাদার, যে কিনা একজন আইডিয়াল হাউস ওয়াইফ, একজন প্রকৃত হাউস ওয়াইফ, দ্যাট সাপোর্ট হিম ভেরি মাচ। থামো, বাবা সাপোর্ট করে, আবার মাও সাপোর্ট করে। বিষয়টা এরকম না, আমাদের অনেকের ফ্যামিলিতে আছে শুধু মা সাপোর্ট করে, বাবা জানি কেমন করে। আবার বাবা সাপোর্ট করে, মারে কিছু কইতে গেলেই ঝাড়ু নিয়ে দৌড় দেয়, অনেক আছে। কিন্তু এরকমও ফ্যামিলি আছে, বাবা তো সাপোর্ট করে, মাও সাপোর্ট করে। পয়েন্ট টু বি নোটেড, ও ও আমি এভাবে বলবো না বাবা সাপোর্ট করে মা সাপোর্ট করে, এইভাবে বলাটা সুন্দর না। বাংলায় যখন বলি বাবা তো সাপোর্ট করেই, মাও সাপোর্ট করে, এই ও, এই ও এর ইংরেজি হচ্ছে অলসো, এই জিনিসটা মাথায় রাখবা। এই ও এর ইংরেজি হচ্ছে অলসো, আর অলসো একটা অ্যাডভার্ব। যারা জানো না, এই যে অনেকে লিখে ফেলছো, যারা জানো তো জানো, যারা জানো না তাদেরকে শিখিয়ে দিলাম। এই ও এর ইংরেজি হচ্ছে অলসো, আর অলসো একটা অ্যাডভার্ব। দেখি তো আই নাম্বার কি লিখতে, আই না, যে নাম্বার কি লিখতে বলছে? হিজ মাদার অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ দ্যাট সাপোর্ট হিম ভেরি মাচ। প্রি মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলছে। ভার্ব কোনটাই যে সাপোর্ট, সাপোর্ট করে, এই মানে তাকেও ভার্বকে যদি মডিফাই করতে বলে, 2 নাম্বার ক্লাসে শিখাইছি ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব, তার মানে এখানে অলসো লিখলে একদম খাপের খাপ মিলা গেল। হিজ মাদার অ্যান্ড আইডিয়াল হাউস ওয়াইফ অলসো সাপোর্টস হিম ভেরি মাচ। এবার একটু থামবো 10 সেকেন্ড। অলসো কিন্তু আমাদের মুখে চলে আসছে, সবাই লিখতে পারছি। এমন যদি হইতো অলসো লেখছি কিন্তু এখানে অ্যাডভার্ব লিখতে না বইলে যদি অন্য কিছু লিখতে বলতো, তাইলে কিন্তু আবার অন্য কিছু বানানো লাগতো। অলসো মুখে চলে আসছে, প্লাস ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব মিলেও গেছে, তাই যে নাম্বারটা হয়ে গেছে সাপোর্টস হিম ভেরি মাচ। আচ্ছা, বাপে মাও সাপোর্টিভ, পুলাও পুলাও 100 হয়েছে, মানে 100তে 100 হয়েছে, খুব স্বাভাবিক বিষয়। সাচ এ স্টুডেন্ট, এইরকম একজন ছাত্র, লাইক সাব্বির, সাব্বিরের মতো এরকম একজন ছাত্র, ইজ রেয়ারলি, আর এ আর ই এল ওয়াই, একটু আগে পড়াইছিলাম না ব্যারিলি, এই যে এখানে তো মনে হয় এই যে ব্যারিলি, এই যে ব্যারিলি, ব্যারিলি আর রেয়ারলি সমার্থক, সমার্থক সিনোনিম, খুবই কম। ঠিক আছে, সো রেয়ারলি খুবই কম, ফাউন্ড নাওয়াডেজ আজকের দিনে খুবই কম পাওয়া যায়। তো এই তোমাদের 2টা মডিফায়ার আমি অলরেডি করিয়ে ফেললাম। এবার পজ, কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো, কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ মালিহা, কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। আই নাম্বার প্রবলেম, যে নাম্বার তো মালিহা মাত্রই বললাম, আই নাম্বার বলবো।
ও যে নাম্বার কি অনেস্ট পার্সন হবে কি? না না মালিহা, মালিহা না কি নাম, হ্যাঁ মালিহা আপু, হ্যাঁ আপু দেখো, যে নাম্বার কখনোই অনেস্ট পার্সন হবে না, একটু খেয়াল করো আপু। তোমার যে নাম্বারে লিখতে বলছে প্রি মডিফাই দা ভার্ব, মালিয়া আপু তুমি 2 নাম্বার ক্লাসটা খুবই ভালো করে করবা। 2 নাম্বার ক্লাসে ভার্বকে মডিফাই করে অ্যাড ভার্ব দিয়ে, আর অ্যাড ভার্ব সবসময় একটি ওয়ার্ড হয়, ওয়ার্ড। আর মালিয়া আপু তুমি দেখো কি লিখছো, অ্যান অনেস্ট পারসন, একের অধিক ওয়ার্ড লিখছো, 3টা ওয়ার্ড লিখছো, কোনোভাবে এটা হবে না। আর মেহরুন আপুর ক্লিয়ার, আই নং অবশ্যই মিতু আর তাসিন ভাই আই নংটা পড়াবো। ও আই নং বলতেছিলা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আই বলে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, আই বলে দিচ্ছি। আই কি লিখছো তুমি? অ্যান অনেস্ট পারসন। আপু একটু ট্রাই করবা অনেস্ট পারসন না লিখতে। কেন? কারণ পারসন মানে ব্যক্তি, তার বাপে যে একজন পারসন এটা আমরা সবাই জানি। পারসন লেখার মাধ্যমে কি মালিহা আপু তার একটা পরিচয় আসে? আসে না কিন্তু। আমি যদি দেখো এই প্রশ্নে দেখো, এই আমি যেটা দাগাচ্ছি এটা দেখো, অ্যান আইডিয়াল পারসন যদি লিখতো তাহলে কি আমরা বুঝতাম তার মা কি ঘরে কাম করে না বাইরে কাম করে, বুঝতাম না। কিন্তু যখন হাউস ওয়াইফ দিল তখন তার একটা পরিচয় পাইলাম। মালিহাপু কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা 4 নাম্বার ক্লাসে। 4 নাম্বার ক্লাসে আমি অ্যাপোজিটিভ দেখাইছি। অ্যাপোজিটিভ মানে পরিচিতিমূলক, মানে এমন একটা ওয়ার্ড লিখতে হয় যার মাধ্যমে পরিচয় পাওয়া যায়। হাউস ওয়াইফের মাধ্যমে পরিচয় পাওয়া যায়। তোমরা যদি পার্সন লেখো, অ্যান অনেস্ট পার্সন, পার্সন দিয়ে তো পরিচয় পাওয়া যাচ্ছে না। সো অ্যান অনেস্ট পার্সন যদি লেখো, তোমার যদি পাস ফেল নিয়ে টানাটানি হয় তাহলে মনে হয় 1 নাম্বার দিতে পারে, বা যদি 70-এর মতো নাম্বার পাওয়া যায় 1 নাম্বার দিবে কেন? আমি তো দিতাম না, এটা নাম্বার দিবে না। আশা করি বুঝতে পারছো মালিয়া আপু। আর সাইমা আপুর কি হয়েছে? জন্য ক্লাস করতে পারি নাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই আপু, তুমি রেকর্ড ক্লাস দেখে নিও। মালিয়া আপু বুঝছো আশা করি। এখন এই আই নাম্বারটা তাসিন ভাইয়েরও সমস্যা ছিল, তাসিন ভাইও বুঝে গেছো আশা করি। ফাইন। আচ্ছা আমরা চাচ্ছিলাম যে এইটাও করব, কিন্তু আসলে 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। আর প্রথম ক্লাসটা তোমাদের অনলাইনে এত টানাটা আশা করি ঠিক হবে না। এইটা বরিশাল বোর্ড 17, এটা এইচডব্লিউ আমি দিয়ে দিলাম। বরিশাল বোর্ড 17 এটা এইচডব্লিউ দিয়ে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। আমি তোমাদের 10 + 10 20টা মডিফায়ার শুধু মুখে মুখে বলি নাই, একদম পোস্টমর্টম করে পড়াইছি। মানে একদম একটা বডি যেরকম পোস্টমর্টম করে সেভাবে পোস্টমর্টম করে করে আমি তোমাদের পড়াইছি। আশা করি না বোঝার কিচ্ছু নাই। যে যেভাবে প্রশ্ন করছো সলিউশন দিয়ে দিছি। এখন আমি তোমাদের কাছে দাবি রাখবো, এই বরিশাল বোর্ড 17টা সুন্দর করে কালকে এইচডব্লিউ করবা। আমি কালকে সবার কাছে এই এইচডব্লিউটা নিব। আমি বলবো যে নাম্বার কি হবে, তখন যেন সবাই উত্তরে লিখতে পারো। যারা আগে উত্তর লিখবা আশা করবো যে তারাই ভালো করে পড়ে আসছো। তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই। তারপরও বলতেছি যে এই দুইটা করলাম, এই দুইটাতে যদি কারো স্টিল সমস্যা থাকে তারা প্রশ্ন করতে পারো, বাকিরা চলে যেতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। প্রথম ক্লাস থেকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। তো মেহরুন আপু লেখছো নাউন সম্পর্কে বিস্তারিত। এই জিনিসটা একটু চেঞ্জ করবা, যে নাউন সম্পর্কে পরিচিতিমূলক বিস্তারিত লিখবো। বিস্তারিত মানে একটা ওয়ার্ড না, 2-3টা ওয়ার্ড লিখবো, ওটাই বিস্তারিত, কিন্তু ওটা পরিচিতিমূলক জানি হয়। এটা মেহরুন আপু ক্লিয়ার রাখবা। আর রিয়া আপু অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখবা, কিচ্ছু করার নাই। আচ্ছা এই আমি পিকটা গ্রুপে দিয়ে দিব মেহরুন আপু, সমস্যা নাই। ঠিক আছে রেকর্ড ক্লাস কিভাবে পাবো? রেকর্ড ক্লাস পাবা আমি গ্রুপে লিংক দিয়ে দিব, ইউটিউবে পাবা, গ্রুপে লিংক দিয়ে দিব। ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম, সবাই লিভ নিতে পারো, সমস্যা না থাকলে লিভ নিতে পারো। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মিতু আপু থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ও তুমি এই মাত্র আসছো তৌহিদ ভাই, তাহলে কিছু করার নাই, তোমার জন্য রেকর্ড ক্লাসই শেষ ভরসা। আচ্ছা মেহরুন আপু এইচ নাম্বার অ্যান্সারটা কি আরেকবার বলবো না? এইচ নাম্বারের অ্যান্সার ছিল 5। 5 টাইম এ ডে। এই যে প্রেয়ার লেখা এই সাইটে, প্রেয়ার দিনে কয়বার হয়? 5 ওয়াক্ত, তাই 5 ছিল। 5 একটা কোয়ান্টিফায়ার। ঠিক আছে সবাইকে ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে ভালো মন্তব্য করার জন্য। সবাই লাইভ ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা। ঠিক আছে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।